ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ ও আকর্ষণ বিধি ৭১-এর উপর গৃহীত নোটিশগুলোর উপর আলোচনার পর্ব এখানেই শেষ হচ্ছে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আমি প্রথমেই মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাবিবে মিল্লাত তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি এবং সকল মাননীয় সদস্য যারা বক্তব্য রাখবেন তাদের সময়ের প্রতি লক্ষ্য রেখে নির্ধারিত সময়ের ভেতরে বক্তব্য শেষ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ মনসুর আলী, ইসমাইল হোসেন সিরাজীর স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জ এবং কামারখন্দবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তৃতার শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা শেখ ফজিলউদ্দিন মুজিব সহ 15ই আগস্টের কালো রাত্রিতে যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি স্মরণ করছি জাতীয় 4 নেতাকে, আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 21শে আগস্টের গ্রেনেড হামলা সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি। আমি ধন্যবাদ জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতিকে, যিনি একটি সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সিরাজগঞ্জের 33 লক্ষ জনসাধারণের পক্ষ থেকে, যিনি তার বক্তৃতায় সিরাজগঞ্জের কথা 3 বার উল্লেখ করেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি গোপালগঞ্জ এবং সিরাজগঞ্জকে একই চোখে দেখেন, এটা ইনি বক্তৃতা বিবৃতিতে সবসময় বলে থাকেন। তিনি শুধুমাত্র সিরাজগঞ্জ কিংবা গোপালগঞ্জকেই দেখেন না, তিনি সারা বাংলাদেশের প্রতি সারা বাংলাদেশেই রয়েছে তার নজর। এজন্যই তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় প্রতি বছর 6 ভাগেরও বেশি। কৃষিতে বাম্পার ফলন হয়, একজন মানুষও না খেয়ে মারা যায় না। সারা দেশে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আলোক উৎসব হয়। কোমলমতি শিশুরা জানুয়ারির 1 তারিখে 30 কোটিরও বেশি বই পেয়ে বই উৎসব করেন সারা বাংলাদেশে। রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় $27 বিলিয়ন। 5 বছরে বৈদেশিক রেমিটেন্স হয় $60 মিলিয়ন বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়ে যায় যে কোনো সময়ের রেকর্ড, বেড়ে দাঁড়ায় $18 বিলিয়ন। আর সেই অবহেলিত প্রাথমিক শিক্ষকরা 1 লক্ষের বেশি পায় সরকারি চাকুরি, বেসরকারি থেকে 26,000-এরও বেশি স্কুল বেসরকারি থেকে জাতীয়করণ করা হয়। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যারা কর্মসংস্থানের জন্য বিদেশ যান, তারা 30-32 হাজার টাকায় বিদেশ যান। তার জন্য তাদেরকে বাড়ি বা গরু বিক্রি করতে হয় না, পড়তে হয় না দালালদের খপ্পরে। গার্মেন্টস শ্রমিকদের বেতন বেড়ে 1600 টাকা থেকে বেড়ে দাঁড়ায় হয় $5,300 টাকা, আর মাথাপিছু আয় $540 থেকে হয় $1,044। দারিদ্র্যের হার নেমে আসে 26% থেকে 22%। শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, ডিজিটাল টেকনোলজি ব্যবহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পান আন্তর্জাতিক জাতিসংঘের পুরস্কার, এমডিজি পুরস্কার এবং সাউথ পুরস্কার। তিনি যে শুধু মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দেশের উন্নতি করছেন তা নয়, ব্যক্তিগত জীবনে তিনি এবং তার বোন রেহানা পৈতৃক একমাত্র বাড়িটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে দান করেছেন বঙ্গবন্ধু জাদুঘর। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে তিনি সারা বাংলাদেশের অনাথ ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকেন। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের যারা আহত নিহত হয়েছেন তাদেরকে সহায়তা করে থাকেন, দিয়ে থাকেন স্বাস্থ্যসেবা। আপনারা অনেকেই স্মরণ করতে পারবেন 2010 সনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে হয়েছিল সারা দেশব্যাপী প্রত্যেকটি উপজেলায় একদিন করে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। সেখানে 8,70,000 লোককে সেবা দেওয়া হয়েছিল, ঔষধ দেওয়া হয়েছিল, অনেকের অপারেশন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তার সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলেন আমাকে, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। এছাড়াও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট গাজীপুরে একটি 250 বেডের হাসপাতাল বঙ্গমাতার নামে করেছেন নার্সিং ইনস্টিটিউট, যার মাধ্যমে মালয়েশিয়ান কেপিজে গ্রুপ সেই হসপিটালটি এখন চালাচ্ছে, কিছুদিনের মধ্যে চালু হবে। শুধু বঙ্গবন্ধু কিংবা তার কন্যা নয়, বঙ্গবন্ধু দৌহিত্র সজীব অজের জয় সারা বাংলাদেশে 5 বছরের মধ্যে বাংলাদেশকে করেছেন ডিজিটাল বাংলাদেশ, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। সাইমা ওয়াজেদ পুতুলকে, যিনি বাংলাদেশের অবহেলিত জনগোষ্ঠী যার সংখ্যা 1%-এরও বেশি, সেই অটিস্টিক বেবিদের বিশ্ব দরবারে
তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, জাতিসংঘ থেকে বিল পাস করিয়েছেন, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে তিনি নেতৃত্ব দিচ্ছেন অটিজমের, তাকেও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনি জানেন আমি একজন ডাক্তার, আমি একজন হার্ট সার্জন। আমি দেশের বাইরে 17 বছর ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলাম। আমি চাই মানুষের এই মৌলিক অধিকার সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, যেটা জামাত বিএনপির সময়ে বন্ধ করে দিয়ে চাওয়া হয়েছিল, সেই 13,000 কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে এবং সেখানে 29টি ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। সেইখানে থানা এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপর চাপ কমে এসছে, সবচেয়ে অবহেলিত মহিলা এবং শিশুরা সেখানে সেবা পাচ্ছেন। সেই কমিউনিটি ক্লিনিকের আওতায় আমি মনে করি শহরে বড় বড় হাসপাতাল রয়েছে, গত 5 বছরে 24টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে, 500 বেডের হাসপাতালও করা হয়েছে 5টিরও বেশি। তারপরও কমিউনিটি ক্লিনিকের আদলে আরবান হেলথ কেয়ার নামে আমার মনে হয় যে সেই যদি কমিউনিটি ক্লিনিকের আদলে সেগুলো প্রতিষ্ঠিত করা হয়, তাহলে প্রান্তিক জনগোষ্ঠী বস্তিবাসীরা আরও বেশি স্বাস্থ্যসেবা পাবে, স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে তাদের কাছে। এছাড়াও আমরা দেখেছি সারা পৃথিবীতে যে নিয়মটি চালু আছে, আমাদের দেশে যদিও স্বাস্থ্যসেবা অনেক সুলভ এবং অল্প পয়সায় পাওয়া যায়, কিংবা মেডিসিনের দাম অন্যান্য দেশের তুলনায় কম, তারপরও একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষ থেকে কোনো বড় অসুখ কিংবা কোনো কিছু হলে হাসপাতালে গেলে যে খরচটি হয় তাদের পক্ষে চালানো সম্ভব হয় না। 1 টাকা বা 3 টাকা বা 5 টাকা প্রতিদিন দিয়ে যদি স্বাস্থ্য বীমা চালু করা হয়, এর মাধ্যমে যদি উন্নত দেশের মতো স্বাস্থ্যসেবা পান, তাহলে দেশের জনগোষ্ঠী উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমি এই সংসদ সম্বন্ধে একটি কথা বলতে চাই। আমি নতুন সংসদ সদস্য, অনেক নিয়ম কাহিনী ঠিক মতো জানি না, কিন্তু আমি একটা কিছু বুঝি, স্বাস্থ্য সমস্যার কথা। আমি দেখি এখানে যত্রছত্র ধূমপান করা হচ্ছে, এবং এই ধূমপানের জন্য যারা ধূমপান করছেন তাদের যেমন স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আমরা যারা ধূমপান করি না আমাদেরও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। আমি মনে করি যে এই সংসদকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করা হোক এবং স্মোকারদের জন্য একটি স্মোকার জোন করা হোক। মাননীয় স্পিকার, আমি তো সারা বাংলাদেশের কথা বললাম, এখন সিরাজগঞ্জ কামারখন্দের কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি ক্যাপিটাল রেজিংয়ের ব্যবস্থা করেছেন 150 বিদ্যুৎ প্ল্যান্টের, এবং আমি মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি সিরাজগঞ্জ এক্সপ্রেস দিয়ে সিরাজগঞ্জবাসীর অন্তরকে জয় করেছেন। এছাড়াও কমি জুট মিলের জন্য কর্মসংস্থানের জন্য কমই জুট মিল খুলে দেওয়া হয়েছে। শিল্প পার্কের কাজ অতি দ্রুত এগিয়ে চলেছে। বাংলাদেশে 5টি ইকোনমিক জোনের মধ্যে একটি ইকোনমিক জোন সিরাজগঞ্জে, সেটির কাজও বেশ ভালোভাবে এগিয়ে চলেছে। মেরিন টেকনোলজি ইনস্টিটিউট ইনশাল্লাহ আগামী জুন মাসে উদ্বোধন হবে, এবছর থেকে ছাত্র ভর্তি শুরু হবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শেখ রাসেল পার্ক এবং কামারখন্দের ফায়ার সার্ভিস এবং 50 বেডের হাসপাতাল ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই শেষ হবে। এছাড়াও আমাদের এখানে গত 5 বছরে, যদিও আমাদের ওইখানে কোনো সরকার দলীয় এমপি ছিলেন না, কিন্তু এই কর্মকাণ্ডের সমন্বয়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে পাসপোর্ট অফিস, একাডেমিক ভবন, শহীদ মিনার, ভূমি রেজিস্ট্রি অফিস, আইনজীবী ভবন, স্কাউট ভবন, প্রেস ক্লাব, পাবলিক লাইব্রেরি, সাইবার ভবন সহ রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নতি হয়েছে সিরাজগঞ্জে গত 5 বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমি আর 2-1টি কথা বলবো। মাননীয় স্পিকার, আমাদের সাবেক বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া 4 তারিখে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি বলেছেন সিরাজগঞ্জে আইন বহির্ভূতভাবে 14 জনকে হত্যা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি সিরাজগঞ্জের খবর রাখি, সিরাজগঞ্জে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি এই ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার জন্য আমি নিন্দা জানাচ্ছি। মাননীয় স্পিকার, 6 তারিখ সকালে সিরাজগঞ্জের সয়দাবাজ ইউনিয়নে জবান ডাকাত নামে একজনের লাশ পাওয়া গেছে। আমি পরদিন দুপুরে দেখলাম বিএনপির এক নেতা, তাকে যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে বলা হচ্ছে। এই জবান ডাকাত, যিনি থাবা যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের প্রধান আসামি, শ্রমিক নেতা নাসির এবং টিক্কা হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি, যিনি ডাকাতি এবং পুলিশের গাড়িতে বোমা হামলা সহ 8টি মামলার প্রধান আসামি। বিএনপি বা ছাত্র দলের যদি তারা এই ধরনের নেতা হয়ে থাকে, তাহলে তো সারা দেশে আগুন জ্বলবেই, সারা দেশে মানুষকে পুড়িয়ে মারা হবে, বাসে আগুন দেওয়া হবে, সারা দেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হবে। এটা তো আমরা আশা করব যদি এই ধরনের নেতারা থেকে থাকেন। মাননীয় স্পিকার, আমি ঠিক সময়ের মধ্যে আমার বক্তৃতা শেষ করব। আমরা রূপকল্প 2021 নিয়ে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের দেশকে 2021 সালের মধ্যে একটি মধ্যময়ের দেশে পরিণত করব। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 16 কোটি মানুষকে সাথে নিয়ে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।
মাননীয় সদস্য জনাব এনামুল হক, আপনার সময় 12 মিনিট।